আল আমিন মিশন পরিবারের একটা উৎসব এবং সেই উৎসবে আজকে ভালো লাগছে এই জন্যে যে আমাদের একদিকে যেমন গার্জেনরা তো আছেনই, কিন্তু আমাদের যারা পুরানো ছেলে মেয়ে যারা বহুদিন আগে এখানে পড়তো তাদের অনেককে আজকে দেখতে পেলাম। প্রথমেই আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আমরা সবাই একই আকাশের নিচে বাস করি, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় এই রাজ্যের একেবারে কুচবিহার থেকে মেদিনীপুর পর্যন্ত যে আমরা আকাশের নিচে থাকি, তারা আজকে এখানে জড়ো হয়েছি মানে ছাত্র ছাত্রী হিসেবে এবং অভিভাবক অভিভাবিকা সব মিলিয়ে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমরা একই আকাশের নিচে সবাই বাস করি, কিন্তু স্তরগুলো সব ভিন্ন ভিন্ন। এবং সেই জায়গা থেকেই আজকে যে অংশটাতে আমরা আছি, আকাশের নিচের যে অংশটাতে আমরা জড়ো হয়েছি, এই অংশের একটা আলাদা গুরুত্ব আছে। যে মাটিতে আপনারা বসে আছেন, 19 শতকে একটা নবজাগরণ হয়েছিল, আমরা সেটা জানি। তোমরা যারা ছাত্রছাত্রী তোমরা পড়ে এসেছো, সেই নবজাগরণের যিনি নায়ক ছিলেন, যার নাম আমরা প্রথম পড়েছি, রাজা রামমোহন রায়। তার জন্ম, আমি গল্পটা সহজ করে বোঝানোর জন্য এইভাবে বলি, এখান থেকে পশ্চিমে 50 কিলোমিটার দূরে একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার জন্ম উত্তরে একটু কোণে হলো প্রায় 50 কিলোমিটার দূরে। আর সেই নবজাগরণের আরেকটা ভূমিকা রামকৃষ্ণ মিশনের ছিল, যেখানে রামকৃষ্ণের জন্ম উত্তরে এবং তৈরি হয়েছিল পূর্ব দিকে রামকৃষ্ণ মিশন। বিবেকানন্দ তার কথায় শুরু করেছিলেন। সেই নবজাগরণের যে সুফল বাংলার মানুষ পেয়েছিলেন, কিন্তু বাংলার সেই মুসলিম সমাজ সেই সুযোগ নিতে পারেনি যেভাবে হোক। তারপর দেশ ভাগ হলো, এই বাংলা দুটুকরো হলো। এখানের একটা অংশ যারা এই বাংলার থেকে গিয়েছিলেন মুসলিম, তাদের মধ্যে যারা এগিয়ে ছিলেন প্রিভিলেজ সেকশন, তারা অনেকে ওপারে চলে গেলেন। ফলে যারা থেকে গিয়েছিলেন তারা কিন্তু আনপ্রিভিলেজ সেকশন, বেশিরভাগটাই তারা আর্থিক দিক থেকে শিক্ষা ক্ষেত্রে তারা পিছিয়ে ছিলেন। ফলে স্বাধীনতার পর এই রাজ্যের যে উন্নয়ন, এই দেশের যে উন্নয়ন, যে সমৃদ্ধির জন্য যে কাজ শুরু হয়েছিল, সেক্ষেত্রে তারা তেমন কোনো ভূমিকা নিতে পারেনি। ফলে এই বাংলার 4 ভাগের 1 ভাগ একটা জনগোষ্ঠী, তারা কিন্তু গুরুত্বহীন অবস্থায় থেকে গিয়েছিল বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে। এবং আমরা দেখেছি সেই সময়ে তারা সমাজে গুরুত্ব পায়নি, ফলে তাদেরকে রাজ্য গুরুত্ব দেয়নি, রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেয়নি। এই জন্যে যে তারা যে কাজের সঙ্গে লিপ্ত ছিল, মূলত তারা কায়িক পরিশ্রম করতেন বেশিরভাগ অংশটা। ফলে সমাজের জন্য খুব বেশি সেটা কাজে লাগার মতো নয় বলে সমাজে গুরুত্ব পায়নি। যেখান থেকে গুরুত্ব পাওয়া যায়, যে জায়গায় সমাজে থাকলে মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করা যায়, সেই জায়গায় এই মুসলিম যে জনসংখ্যা জনগোষ্ঠী, তাদের প্রতিনিধিত্ব ছিল 2 থেকে 3%, তার বেশি নয়। এবং সেই জায়গা থেকে এই মাটিতে আবার একটা নবজাগরণের নতুন করে আরেকটা বীজ পড়লো এই মাটিতে আজ থেকে 33 বছর আগে। এবং খুব কাকতালীয়ভাবে যখন আমি কলেজে পড়তাম, তখন এক অধ্যাপকের কাছে পড়তে যেতাম, এক ব্রাহ্মণ অধ্যাপক। তিনি আমাকে রামকৃষ্ণের কথা বলতেন, বিবেকানন্দের কথা বলতেন এবং রামকৃষ্ণ মিশনের কথা শোনাতেন। আমি ঘন্টার পর ঘন্টা ধরে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আর ভাবতাম, রামকৃষ্ণের কথা বিবেকানন্দ পারলেন এমন একটা শিক্ষা পদ্ধতি, যেখান থেকে লেখাপড়া শিখে সেই ছেলেরা রাজ্যকে, দেশকে, পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তাহলে আমরা কেন পারবো না? এবং সেই ভাবনা থেকেই এই জায়গাতে একটা মিশন হলো। এবং সেই মিশনের নাম কি দেবে যখন ভাবছি আমরা, তখন খুব স্বাভাবিকভাবে নবীজির নাম সামনে এলো। আল আমিন বলে তাকে আরববাসীরা ডাকতেন, যে নামের শব্দের মানে হচ্ছে দি ট্রাস্টওয়ার্দি বা বিশ্বাসী। এবং তা থেকে আল আমিন মিশন শুরু হয়েছিল। আগের দিনও বলেছি জানো, যে আজকে আমার অনেক নতুন মানুষ আছেন, যে 7টা ছেলে নিয়ে আমরা সংসারটা শুরু করেছিলাম এই ভাবনা থেকে, যে আমরা গার্জেনশিপ দেব,
আমাদের যে হাজার হাজার ছেলে এবং মেয়েরা যারা জন্ম নিচ্ছে প্রতিভা নিয়ে, কিন্তু তাদের নার্চারিং যেভাবে করা দরকার সেটা হচ্ছে না। এবং তাদের ঠিকমতো করে যদি নার্চারিং করা যায়, তাদের যদি ঠিকমতো পরিচর্যা করা যায়, তাহলে আগামী দিনে তারা বিশাল জায়গায় যাবে, তাদের প্রতিভার যদি বিকাশ ঘটানো যায়। এবং সেই ভাবনা থেকেই এই গার্জেনশিপ দেওয়ার জন্যে, প্যারেন্টশিপ দেওয়ার জন্যে আল আমিন মিশন একটা পরিবারের মতো করেই এটা গড়ে উঠেছিল। এবং এখানে আমরা শুরুতে দেখেছি যে আমরা এই একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে যেসব সাধারণ পরিবারের যে ছেলে মেয়েরা তারা আসতো, কেউ তাদেরকে ধরে এনে দিয়েছেন। আমাদের যখন তুফান এখানে আসে তাকে এক সেলিম সাহেবের এক মাস্টারমশাই এনে দিয়েছিলেন। এরকম আরও কেউ আমার হাওড়া মেসবাউন একটি ছেলেকে আমার ওখানকার নন মুসলিম টিচার আমাদের কাছে এনে দিয়েছিলেন। আজকে তারা বিশাল জায়গায় আছে, একজন আমেরিকায়, একজন এখানে বড় পোস্টে কাজ করছে। এবং সেই যে ছেলেরা এসেছিল, আজকে আমরা অনেক ছেলেকে দেখতে পাবো, সেরকম অনেক ছেলেরা স্বতঃস্ফূর্তভাবে এসছে। আমরা যে তাদেরকে ধরে ধরে ফোন করে দেখেছি তা না, কিন্তু তারা এসেছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই এখানে এসেছে। তাদের দেখে আমার বুকটা, আমাদের সবার বুকটা ভরে যায়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে আশপাশে যে আমার এলাকার যে ছেলে মেয়েরা তারা যারা এসেছে, তারাও কেউ কোচিংয়ে থেকেছে, কেউ স্কলারশিপ নিয়েছে, তারাও কিন্তু বিশাল জায়গায় গিয়েছে। আজকে 33 বছর পরে আমরা নতুন করে আবার একবার করে আমাদেরকে ভাবতে হবে। আমরা যে কাজগুলো নিয়ে এখন ভাবছি, আমরা যখন শুরু করেছিলাম একেবারে ছোট্ট মুষ্টির চাল দিয়ে একটা ছোট্ট উদ্যোগ শুরু হয়েছিল এই গ্রামে, কিন্তু সেই উদ্যোগ বাড়তে বাড়তে আজকে গোটা রাজ্যের কাছে সেটা একটা দৃষ্টান্ত হয়ে উঠেছে। এই জন্যে যে এই যে মডেল, এই মডেলটাকে শুধু আমাদের রাজ্যে না, আমাদের রাজ্যে তো অনেকে নিয়ে বলা যেতে পারে যে 19 শতকের নবজাগরণের মতো 20 শতকের শেষে বা 21 শতকের গোড়াতে আবার একটা নবজাগরণ শুরু হয়েছে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে। এবং সেই জায়গা থেকে এখন আজকে আমাদের নতুন করে কিছু শপথ নেওয়ার দিন, আমাদের নতুন করে কিছু ভাবতে হবে। আমাদের এই যে ছেলেদের নিয়ে আমরা শুরু করেছিলাম, যে মেয়েদের নিয়ে শুরু করেছিলাম, একেবারে পিছিয়ে থাকা অঞ্চল আনপ্রিভিলেজ সেকশনের ছেলে মেয়েরা 70 থেকে 80% বলা যেতে পারে যারা এরকম আনপ্রিভিলেজ সেকশন থেকে উঠে এসছে, তারা কিন্তু এখন প্রিভিলেজ সেকশনে গিয়েছে। এখন তাদেরকে ভাবতে হবে যারা এখনো পড়ে আছে আনপ্রিভিলেজ সেকশনের দলে, যারা এখনো উঠতে পারছে না, যারা এখনো গার্জেনশিপ চাইছে, তাদের কাছে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে। এবং এখন ভালো লাগে এটাই যে আমাদের কাছে এখন কিছু ছেলে আমরা দেখি যারা আমাদেরকে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। কালকে আমি বলেছিলাম, একটি ছেলের কথা নাম বলিনি, মশির এবং হাসিবুর 2 ভাই এসেছিল। হাসিবুর আমেরিকায় থাকে, সে 1,20,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আজকে আমার কিছু ছেলে আছে যারা কিন্তু দেওয়ার জন্য তৈরি হয়ে এসছে, তারা স্বতঃস্ফূর্তভাবে দিতে শুরু করছে। এবং হুমায়ুন সে নিজে তো দেয়, 1 লাখ টাকা করে জাকাত দেয়, কয়েক লক্ষ টাকা করে তুলে দেয়, এরকম অনেকেই আছে তারা দিতে শুরু করেছে। আমরা একটি ছেলেকে, আমরা একটু আমার ব্লক থেকে একজন অফিসার নিয়ে এসেছিলেন আমাদের কাছে। সেই ছেলেটি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছিল, কারণ টাকার অভাবে সে পড়তে পারছে না বলে। সেই ছেলেটিকে আমরা সেই রামকৃষ্ণ মিশনের সুযোগ পেয়েছিল কেমিস্ট্রি পড়ার, আমরা স্কলারশিপের টাকা থেকে তাকে দিয়েছিলাম। এবং সে যখন IIT-তে পড়তে যায় তার খরচটা আমরা দিয়েছিলাম। সে যখন সিঙ্গাপুরে যায় তখনও তাকে আমরা একটা বড় টাকা 50,000 কি 60,000 মনে নিয়ে তাকে দিয়েছিলাম। সেই ছেলেটি যখন সে চাকরিতে গেল, তখন সে প্রতি বছর আমাদের কাছে আসে এবং 25 থেকে 30,000 টাকা আমাদের কাছে দিয়ে যায়। গৌতম কোলে, এখন সে জার্মানে আছে। এবং সে আমাকে কদিন আগে ফোন করে বলতে, স্যার আমি তো জার্মানে চলে এসেছি, আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করবো। কারণ তার মাথায় আছে যে আমি প্রতি বছর যাই এবং এই টাকাটা আমাকে দিতে হবে। এরকম কিছু ছেলে আমাদের কাছে আছে, কিন্তু তবুও আমাদের মনে হয়, কালকে আমি বলছিলাম, আজকে শুধু 2টো ঘটনা বলবো যে আমাদের কাছে যে ছেলেরা আসে ইন্টারভিউ দিতে, তাদের ইন্টারভিউ নিতে নিতে আমরা চমকে উঠি। এবারে একটি ছেলে ইন্টারভিউ দিতে এসেছিল, এক বাবা মা, সেই তার বাবা মা তাদের দুজনেই কিন্তু একেবারে নিরক্ষর, আঙুলের ছাপ দিচ্ছে। তো সেই ছেলেটিকে কাছে থেকে যখন আদর করছিলাম এবং সেই ছেলেটি আগামী দিনে কি হবে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম বলে তার নামের পাশে ডক্টরেটটা লিখে দিয়েছিলাম দেয়া, যে তাকে বললাম বাবা মাকে
যেই ছেলেটি শুধু আপনার একটা সম্পদ নয়, এই গোটা রাজ্যের, গোটা দেশের এবং পৃথিবীর সম্পদ হবে। আগামী দিনে ডাক্তার তো হবেই, হতে চাইলে কিন্তু ডক্টরেট করে মানে বিজ্ঞানী হবে। আব্বা মা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিলেন, কারণ সম্ভবত তার এই ছেলেকে কেউ এইভাবে আদর করে বলেনি যে তার ছেলে এরকম হীরের টুকরো আগামী দিনে কিছু হবে। বাবা কি করেন? বাবা ইট ভাটায় মাটি কাটেন। একেবারে যখন ইট ভাটা বন্ধ থাকে তখন সে লোকের বাড়িতে মাঠেতে কাজ করে। সেই ছেলে যখন আমরা দায়িত্ব নিলাম, সব জামা কাপড় বইপত্র সব আমরা দেবো, তার কোনো কিছুই লাগবে না, শুধু বললাম ওই 230 টাকা এরকম একটা কিছু, 330 টাকা এরকম যে এইটুকুটা দেবেন, নাহলে ছেলে বিশাল জায়গায় যাবে, আপনার আনন্দটা হবে না। তো সেই বাবা মার কান্না আনন্দের কান্না। যদিও তিনি বললেন আমি গতকাল কেঁদেছিলাম রাত্রিবেলা আমার ছেলের জায়গা হবে কিনা। ঠিক একইভাবে একটা মা এলেন আমাদের কাছে, সেই মাঠে এসে বলছে 1590 টাকা ফিস দেবো। আমাদের যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা তো অবাক হয়ে গেছে তাকে দেখে, আমাকে বললো আপনি এটা নিন। তো আমি দেখলাম যে সেই মায়ের শরীরের মধ্যে তার যে চেহারা, তাতে এত দারিদ্রের প্রকট প্রকাশ, সেটা দেখে মনে হলো তার পক্ষে ওই 1590 টাকা দেওয়া সম্ভব হবে না। তার স্বামী মারা গিয়েছেন 8 বছর আগে, 2 সন্তান। প্রথম সন্তান 7-এর পরীক্ষা দিতে এসছে আমাদের কাছে ইন্টারভিউ দিতে, ছোটটা কোলেতে আছে এবং কোলের ছেলেটি প্রচন্ড অপুষ্টিতে ভুগছে, সেটা দেখলে বোঝা যায়। তো সেই মাটিকে আমি যখন বললাম আপনি দেবেন কি করে 1500 টাকা, বললাম আমি লোকের বাড়িতে কাজ করি, আরো 2-3টে বাড়ি বেশি কাজ করব, তাহলে আমি টাকাটা দিতে পারবো। তাকে বললাম ঠিক আছে আপনি 1090 টাকা দিন। তিনি দেখলাম যে মায়ের মুখটা আনন্দ উদ্ভাসিত হয়ে উঠলো এই জন্য যে তার 3 ভাগের 1 ভাগ বোঝাটা কমিয়ে দিয়েছে। তখন মাটির এই উৎসাহ দেখে আমরা অবাক হয়ে গেলাম যে 1000 টাকা এবার দেবেন কি করে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি 1000 টাকা দেবেন কি করে। মাটি খুব উৎসাহ নিয়ে বললেন কেন, আমি বিধবা ভাতা পাই 1000 টাকা, সেটা আমার বড় ছেলের জন্য দেব, আর ছোটটাকে আমি লোকের বাড়িতে ওই ঘরমুচি ঘর ঝাড় দিই সেটা দিয়ে চালাবো। সেই ছেলের দায়িত্বটা নিলাম। তাকেও বললাম যে আপনাকে কিচ্ছু দিতে হবে না, যদি কোনো সময় মনে করেন 290 টাকা দেবে। আমার এই দুটো কথা বলার এই জন্যে যে আমাদের সংসার বড় হয়েছে। যখন আমরা শুরু করেছিলাম এত পরিচিতি আমাদের ছিল না, এত প্রসার আমাদের ছিল না, কিন্তু আমাদের কাছে অনেক মানুষ এরকম ছেলেদের ধরে ধরে পাঠাতেন, তাদের নিয়ে আসতেন। আজকেও পাঠান না তা বলছি না। কালকে ডক্টর হেজবুল খানকে আমরা সম্বর্ধনা দিয়েছি, সে এখন খুব প্রতিষ্ঠিত ডাক্তার হচ্ছে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের, এবং এখানে যে রুগীদের দেখে, আমার এখানে নন মুসলিম পেশেন্ট বেশি 70%, তাদের যেভাবে সেবা করে হেফজুল বা ওর সঙ্গে আরও যেসব ডাক্তার আসে, তাদেরকে এলাকার মানুষ অন্য চোখে দেখে। সেই হেফজুলের আব্বাকে দেখি প্রতি বছর কতজনকে গ্রাম থেকে ধরে ধরে নিয়ে আসেন। গরিব ছেলে মেয়েও থাকে, অনেক সাধারণ বাড়ি থেকে তাদেরকে পড়ার জন্য, এরকম কিছু গার্জেন আছে। আমার আজকে বলার এটাই যে আমরা তো জানি চিরকাল আমরা কেউ থাকবো না। আমি এই কথা বলছি, এটা আমার লাস্ট স্পিচ হতে পারে, কিন্তু আমার বলার এটাই যে এটা মাথায় রাখতে হবে, আমাদের যেমন বড় হচ্ছে দায়িত্ব কিন্তু আমাদের চলে যাচ্ছে না। আমরা যে যেখানে আছি আমাদেরকে খুঁজে খুঁজে এরকম ছেলে মেয়েদেরকে বের করতে হবে, তাদেরকে একটু ফর্ম ফিল আপ করিয়ে দিতে হবে, তাদেরকে ধরে আনতে হবে। এরকম কাজটা যদি সবাই মিলে করি তাহলে একদম ফোরেস্ট অফ দ্য পোর যারা, তারা যাতে হারিয়ে না যায়, তাদেরকে আমরা ধরে রাখতে পারবো, তাদেরকে আমাদের কোলে এনে তাদেরকে মানুষ করতে পারবো। সেই জন্য আপনাদের সবার কাছে আমার সেই অ্যাপিলটা থাকছে। তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আমরা বলবো যে আমরা রামকৃষ্ণ মিশন থেকে শুরু করেছিলাম, আগেই বলেছি খ্রিস্টান মিশনারিরা, তাদের অনেক মিশনারি আছে। আমরা দেখেছি যে মিশনগুলোতে তাদের মন্দিরও থাকে বা গির্জাও থাকে এই জন্য যে এত ছেলে বা মেয়ে যেখানে যা আছে তাদের জন্য একটা পবিত্র পরিবেশ তৈরি করার জন্যে এরকম একটা প্রতিষ্ঠান দরকার, যেখানে প্রার্থনা হবে, মন ভালো থাকবে। আমরা মসজিদ শুরু করেছি। আমার আজকে যারা প্রাক্তনীরা আছে তাদের কাছে আমাদের অ্যাপিল, এবং আমার যারা গার্জেন আছে তাদের সবার কাছে আমরা চাইলে, আমাদের অনেকে চেয়েছিলেন মসজিদের জন্য টাকা দেবে, আমরা বিদেশ থেকে টাকা নিতে চাই না। এই মিশনের জন্য আমরা বিদেশি ফান্ড নিই না, কোনো প্রেয়ারও আমরা করি না। আমাদের মাথায় ছিল যে আমরা বিদেশি সাহায্য নেব না, আমরা মানুষের টাকা এটাকে গড়বো, যাতে মানুষের দরদ এটার ভিতরে থাকে। সেজন্য আমাদের একটা অ্যাপিল এটাই, যেখানে 3000 নামাজ পড়তে পারবে, রেগুলার 1000 থেকে 1200 জন নামাজি থাকবে। একজন নামাজ পড়ার জন্য শুধু জায়গাটুকু যদি তৈরি করা হয় তাহলে 5 থেকে 6000 টাকা খরচ হবে। আর কমপ্লিটটাকে যদি ধরা হয়
8-10 হাজার টাকা খরচ হবে। তা আমার মনে হয় মসজিদের জন্য একটা এরকম 8-10 হাজার টাকা দেওয়া আমার প্রাক্তন যারা ছাত্র আছো তাদের ক্ষেত্রে, ছাত্রছাত্রী এবং আমার যারা অভিভাবক অভিভাবিকা আছে তারা এটা করতে পারেন। আমরা চাই যে সবাই এই ভালো কাজে এটা যুক্ত হোক। ঠিক তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস যে রামকৃষ্ণ মিশন দেখে আমরা শুরু করেছিলাম, আমি বলেছি তার প্রভাবটা ছিল বলে গোলপার্কে যেতাম আমরা ওখানে কাজ করতে যেতাম। তার প্রভাব থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার দেখে ইসলামিক ইনস্টিটিউট অফ কালচার আমরা প্রথম শুরু করেছিলাম। তারপরে আমরা সেটা চেঞ্জ করে আলামিন মিশন করলাম। কিন্তু মাথা থেকে সেই ইনস্টিটিউট অফ কালচার কিন্তু যায়নি। আল্লাহ পাকের ইচ্ছে, সেই নিয়তটা ছিল। আমরা আগামী 17 ফেব্রুয়ারি আবার আমরা সেটা একটা ইনস্টিটিউট আমাদের হতে চলেছে, যেটা নাম হচ্ছে আল আমিন মিশন ইনস্টিটিউট ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এবং যে বিল্ডিংটা হবে প্রায় 2.5 লক্ষ স্কোয়ার ফিট। এক কথায় বোঝানোর জন্য বলা যায় এই খড়গপুরে যত স্কোয়ার ফিট বিল্ডিং আছে এই সেম এতটাই স্কোয়ার ফিটের, এর থেকে বেশি স্কোয়ার ফিটের বিল্ডিং ওই নিউ টাউন যেটা 2 একর জায়গা আছে সেই জায়গাতে হবে। এবং সেটা কাদের জন্য? সেটা কিন্তু তোমরা যারা বর্তমান ছাত্রছাত্রী আছো, আমার যারা অভিভাবক অভিভাবিকা আছেন বা যারা প্রাক্তনী আছো, তোমাদেরও কাজে লাগবে। সবার যারা MBBS পাস করার পরে পিজি কোচিংয়ের জন্য দিল্লি, চণ্ডীগড় বিভিন্ন জায়গায় যেতে চাও, আমরা যদি এরকম একটা সেন্টার অফ এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাবো, সেরকম একটা ইনস্টিটিউট হবে যেখানে ওই চণ্ডীগড়ে গিয়ে দিল্লিতে গিয়ে যে কোচিংয়ের ফ্যাসিলিটিসটা পেতে সেটা কিন্তু এখানেই পাবে। ঠিক একইভাবে সিভিল সার্ভিস এখন আমাদের ছেলেরা যাচ্ছে, WBCS অনেকে গিয়েছে, 65 জন হয়েছে। কিন্তু আমাদের এখানে থেমে থাকলে হবে না। 3 দিন আগে আমাকে একজন WBCS তিনি স্পেশাল সেক্রেটারি, তিনি একটা কথা বললেন যে WBCS তো আমরাও, আপনার তো WBCS হয়েছে, কিন্তু একজন IAS অফিসার তার যে ভিশন হয়, তার যে দৃষ্টিভঙ্গি হয়, আমরা BCS দের সেটা কিন্তু আসে না, কারণ ওদেরকে সেইভাবে ট্রেন করা হয়। তো এখন আমাদেরও সেরকম আলামিন করে সেই ভিশন বড় করতে হবে। আগামী দিনে যাতে IAS বা IPS এ আমাদের প্রতিনিধিত্ব থাকে, তার জন্য কিন্তু এই নিউ টাউনের যে ইনস্টিটিউট সেটা কিন্তু কাজে লাগবে। সেজন্য ওখানে IAS IPS সহ সিভিল সার্ভিস তো থাকবে এবং সেখানে এডুকেশনাল রিসার্চটা হবে। এবং আমরা মনে করি যে আমরা স্বপ্ন দেখতাম যে যখন সেজিবিএসের যারা অ্যালুমনি কিংবা খড়গপুরের অ্যালুমনি কিংবা যাদবপুর কিংবা বি কলেজে তারা 100 কোটি টাকা দিয়ে একটা বড় ফান্ড করে দিচ্ছে, আমরা 100 কোটি আমরা ভাববো না। আমরা এক্ষুনি হয়তো 100 জায়গায় 1 কোটি তো আমরা ভাবতেই পারি। আমাদের যে ছেলেরা আছে তারা যদি উদ্যোগ নেয়, আমাদের যে ছাত্রছাত্রী সবাই মিলে যদি উদ্যোগ নেয়, তাহলে আমরা আশা করতেই পারি যে 33 বছর পরে বি কলেজের ছেলেরা 100 কোটি দিতে পারে, আমাদের ছেলেরা আলামিনের ছেলেরা 1 কোটি অন্তত দিতেই পারে। 1 কোটি কেন 10 কোটি দিতে পারে। কারণ এই জন্য যে আমরা এটাও বিশ্বাস করি, আমরা প্রতিদিন যে আমাদের যে মূল যে মেসেজ আমরা যেটা দিতে চাই, যে আমরা যারা উঠে আসছি, যারা ভালো ছিলাম না কিন্তু এখন ভালো আছি, আমাদের এই ভালো থাকাটাকে যদি স্থায়িত্ব দিতে হয়, তাহলে শুধু একা একা ভালো থাকবো বললে হবে না। আমাদের চারিপাশকে নিয়ে ভালো থাকতে হবে। আমাদের রাজ্য, আমাদের দেশ, এই পৃথিবী যেখানে যে প্রান্তেই থাকি না কেন সেখানে কিন্তু আমাদের ভালো থাকতে হবে এবং চারিপাশকে ভালো রাখতে হবে। আর আমরা বিলিভার্স, আমরা বিশ্বাস করি যে শুধু এপারে ভালো থাকলেই হবে না, ওপারেও ভালো থাকতে হবে। অর্থাৎ এমনভাবে ইমানকে সঙ্গে নিয়ে আমাদের ভালো থাকতে হবে যাতে ইনশাল্লাহ আমাদের আখিরাতটা মঙ্গলময় হয়। আমিন সুম্মা আমিন। টাইমস বাংলা দালালি নয়, বুক ঢুকে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা। সাংবাদিকতার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার নয়, আর নয় কোনো সাম্প্রদায়িক কচকচানি। টাইমস বাংলা, নির্ভীক, বিশ্বাস, নিজস্বতা, সব খবর, সবার খবর। ফাইট ফর রাইট।